আমরা দিনকে দিন আমরা আধুনিক হচ্ছি। হাইটেকের যুগে আমরা যতই আধুনিক হচ্ছি, আমাদের জীবন প্রণালীতে রিস্ক ফ্যাক্টর ততই বাড়ছে। আর সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে আমরা প্রতিদিন কোনো না কোনোভাবে সাইবার ক্রাইমের শিকার হচ্ছি। এই সাইবার ক্রাইমটা কি? আপনি ধরুন ব্যাংক থেকে, আপনি জানেন না ব্যাংক থেকে আপনার টাকা তুলে নিচ্ছে কেউ, আপনার নামে ফেক অ্যাকাউন্ট বানিয়ে কেউ কিছু করছে। তো সাইবার ক্রাইম হচ্ছে গিয়ে কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট এই সব পদ্ধতির মাধ্যমে আপনাকে ঠকানোর একটা পদ্ধতি, যেটাকে বলে সাইবার ক্রাইম। আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন ব্যক্তি যিনি সাইবার সিকিউরিটি নিয়ে বেশ অনেকগুলো নামি দামি কোম্পানিতে কাজ করেছেন। জন্মসূত্রে আসাম ত্রিপুরা সীমান্তবর্তী কদমতলার মানুষ, পড়াশোনা নিলামবাজারে, কর্মসূত্রে বর্তমান থাকেন হায়দ্রাবাদে। আমি কথা বলছি বিশিষ্ট সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ সরওয়ার জাহান এর সঙ্গে। নমস্কার। নমস্কার। আর আপনি এখন তো থাকছেন হায়দ্রাবাদে। তো বিভিন্ন কলেজে আপনি যান গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে, সাইবার সিকিউরিটি নিয়ে আপনি লেকচার দেন। আসলে সাইবার ক্রাইমটা আপনার চোখে কি? হ্যাঁ, তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং আশা করব আমাদের ভিউয়াররা এই অনুষ্ঠানের মাধ্যমে একটু উপকৃত হবেন। তো আপনার প্রশ্নের জবাবে, সাইবার ক্রাইম হচ্ছে, যেমন আপনি সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, যে কোনো ক্রাইম যেটা কম্পিউটার বা টেকনোলজির মাধ্যমে করা হয়। এবং ক্রিমিনালরা কেন এটা করে? কেউ কেউ করে টাকার জন্য, যেমন অন্যকে ঠকিয়ে টাকাটা নিয়ে নেওয়া। কেউ করে এটা সাইবার টেরোরিজম, মানে স্টেট স্পন্সার্ড হ্যাকার থাকে যারা এক দেশের জন্য কাজ করে অন্য দেশকে টেরর অ্যাটাক করার জন্য। আবার কেউ কেউ এটা মানে এমনিতেই ফান করার জন্য করে, যেমন কেউ তাদের বন্ধুদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া, এই রকমের জন্যই ক্রিমিনালরা ক্রাইমটা করে যাচ্ছে। তো আজকাল এই ক্রাইমটা বেড়ে গেছে কারণ অ্যাওয়ারনেসের জন্য। অনেক জনসাধারণ যারা জানে না যে সাইবার ক্রাইম হচ্ছে বা কি করে হয়, আর খুব বেশি কম্পিউটার এবং মোবাইলের ইউজ করার জন্য এইটা বেড়ে গেছে। আচ্ছা, এই যে সাইবার ক্রাইম, আজকে আমরা যতদিন আগে দেখেছি যে যখন 2G সিস্টেম ছিল, ক্রাইম তত কম ছিল। 4G এসছে, 3G এসছে, তারপর 4G এসছে, এখন 5G। ক্রাইমের ডেফিনিশনটা, সাইবার, বিশেষ করে সাইবার ক্রাইমের ডেফিনিশনটা অনেকটা চেঞ্জ। যে এই যে ভবিষ্যতে আমরা যত মোবাইল বা ইন্টারনেটের দিকে যতই আরো মানে আধুনিক হব, ততই কি সেই ঝুঁকিটা ততই বাড়বে? হ্যাঁ, সেটা বাড়বে, কারণ সবকিছু আজকাল ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। আজকাল মানে খাবার অর্ডার করা থেকে অনলাইন শপিং, ফেসবুক, মুভি, সবকিছু আমাদের পকেটে, ব্যাংকিংও আমাদের পকেটে, এবং সেম ফোনে বা ডিভাইসে আমরা মাল্টিপল জিনিস করে যাচ্ছি। এবং ক্রিমিনালদের জন্য আমরা ওদের রাস্তাটা আরো মানে বড় করে দিচ্ছি, তারা ইজিলি আমাদের ফোনে, ডিভাইসে, অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। তো সেই জন্য কি হচ্ছে যে বড় বড় কোম্পানি, ইভেন সরকারি কোম্পানিগুলোতে বা পুলিশ ডিপার্টমেন্টেও আজকাল সাইবার সিকিউরিটি নিয়ে অনেক কথাবার্তা চর্চা চলছে। এবং আমাদের মতো আরো অনেক এথিক্যাল হ্যাকাররা আছে যারা মানে ক্রিমিনালদের থামানোর জন্য কাজ করে যাচ্ছি, এবং যাতে সবাই। হ্যাকারের পজিটিভ নেগেটিভ দুটো সাইড আছে। এথিক্যাল যদি বললেন, মানে হ্যাকার, আমি আমার কনসেপ্টটা ছিল হ্যাকার মানেই তো বাজে জিনিস, কিন্তু আপনি যখন বললেন এথিক্যাল শব্দ একটা ব্যবহার করলেন, এথিক্যাল মানে এই এথিক্যালের মধ্যে তো একটা পজিটিভিটি আছে। হ্যাঁ, অবশ্যই। তো হ্যাকার হলো দুই ধরনের। এক টাইপের হ্যাকার হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, যারা নিজেদের লাভের জন্য কাজ করে, অন্যকে ক্ষতি করার জন্য কাজ করে, তারা খারাপ লোক। আর অন্যদিকে হচ্ছে এথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার, যেমন আমি এবং আমার মতো অন্যান্যরা। আমরাও হ্যাকারের মতোই চিন্তাধারা করি। হ্যাকার কিভাবে সিস্টেমে ঢুকবে, কিভাবে হ্যাক করবে, সেম জিনিস আমরাও করি এবং জানি, কিন্তু আমরা এথিক্যাল ওয়েতে করি, মানে ভালোর জন্য করি, যাতে কোম্পানি এবং ইউজাররা প্রোটেক্টেড থাকে। আচ্ছা, একটা জিনিস, সবচেয়ে বেশি মানুষ সাইবার ক্রাইমের সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ঘটছে, যে
ব্যাংক মনিটরিং ব্যাপারটা নিয়ে। Correct. ব্যাংকিং সিস্টেমে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার কাছে অ্যাকাউন্টে আপনার মেসেজ এসছে যে আপনার এত টাকা লেগেছে আপনার এই দিন, বা আপনার কেওয়াইসি হুম। প্রয়োজন আছে, আপনার এই নাম্বারে কেওয়াইসিটা দিয়ে দিন, না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ডিসমেন্টাল হয়ে যাবে। তো এইভাবে প্রায় মানুষ এই মেসেজগুলো পাচ্ছে, এমনকি অনেকে জানে না, অনেকে ঠকছে। তো এই ব্যাপারে আমরা করণীয়টা কি? হ্যাঁ, তো এখানে হচ্ছে কি, এই জায়গায় ব্যাংক ইউজার বা জনসাধারণের অ্যাওয়ারনেস একটু কম, সেজন্য হ্যাকার বা ক্রিমিনাল বা যে আপনি বলতে পারেন ঠক, তারা স্ক্যাম করে যাচ্ছে। যেমন লিংক বানাচ্ছে এবং ওই লিংকে ক্লিক করলে আপনার টাকা চলে যাচ্ছে, বা ইউজারদের কল করে বলছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, একটা ওটিপি বা পিন আসবে, ওইটা দিলে আমরা অ্যাক্টিভ করে দিব, আসলে ওইটা ট্রানজেকশনের ওটিপি। তো এই জন্য ব্যাংকগুলো তাদের তরফ থেকে অনেকগুলো মানে অ্যাওয়ারনেস ভিডিও বা সেশন নিচ্ছে এবং ব্যাংক ইউজারদের বলছে যে এইসব জিনিসে লিংক ক্লিক না করার জন্য এবং নিজের পার্সোনাল ডেটা কাউকে শেয়ার না করার জন্য। এবং সফটওয়্যার শুধু এরকম না, অন্য ধরনেরও হ্যাকিং আছে, যেমন হ্যাকার বা সাইবার ক্রিমিনালরা ডাইরেক্টলি ব্যাংকের সার্ভারকেই অ্যাটাক করবে, ওখানে ইউজারকে ওরা কলই করবে না, ওরা ডাইরেক্টলি ব্যাংকের সার্ভারকে অ্যাটাক করবে, টাকা নিয়ে যাবে। তো ওই জন্য ব্যাংকগুলো বা কোম্পানিগুলো নিজেদের সিকিউরিটি টিম এবং ডেভেলপমেন্ট টিম দিয়ে প্রোটেকশন মেকানিজম রাখছে। আর ইউজারের সাইড থেকে আমাদের করণীয় হলো যে কোনো লিংকে বা যে কোনো কিছুতে ডাউনলোড না করা, ক্লিক না করা, এবং কাউকেই নিজের মানে ইনফরমেশন গুলো না শেয়ার করা, লাইক ওটিপি, পাসওয়ার্ড, ইউজার নেম, এগুলো কারোর সাথে শেয়ার না করা। আচ্ছা, এখন তো 5G আছে, টেকনোলজিতে আমরা চলছি, ভবিষ্যতে 6G 7G তেও যাব। তো এই সময়ে হ্যাকারদেরও যারা আছে এথিক্যাল না, যারা ব্ল্যাক হেডেড হ্যাকার, ওরাও ঠিক এভাবেই এগোচ্ছে। হ্যাঁ, তো এই সময় আমাদের যে অ্যাওয়ারনেসটা প্রয়োজন, কিন্তু অ্যাওয়ারনেসটা করবো কিভাবে? যে মানুষদেরকে জানানো, মানুষদেরকে বোঝানো যে এই লিঙ্কটা ক্লিক না করার জন্য, এইটা না করার জন্য, এটা করার জন্য, এভাবে তো আমাদের অ্যাওয়ারনেস করতে। এই অ্যাওয়ারনেসের প্রাথমিকতা মানে কিভাবে, এই প্রথমটা শুরুটা কিভাবে হবে? আপনার কি সাজেশন? তো যেমন আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি, যারা যারা দেখবে আমাদের এই অনুষ্ঠান, তারা কিছুটা অবগত হবে যে এইভাবে ক্রাইম হচ্ছে বা হ্যাকাররা টাকা নিয়ে যাচ্ছে বা সাইবার ক্রাইম করছে। এইভাবে আমি এবং আরো অনেক লোক আছে যারা এথিক্যাল হ্যাকার্স, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ বা নর্মাল কলেজ, স্কুল, ওইসবে গিয়ে আমরা রুট লেভেলে স্টুডেন্টদের থেকে শুরু করে প্যারেন্টস, গার্জেন সবাইকে আমরা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস সেশন গুলো নেই। আমাদের এই অঞ্চলে একটু রিমোট এরিয়া হয়, এখানে সেই রকমের মানে অ্যাওয়ারনেস সেশনস বা ট্রেনিং হয় না। তো আমি এই মিশনেই আছি যে আমি সব জায়গায়, পুরো আমাদের ইন্ডিয়া, ভারতবর্ষ অনেক দ্রুত গতিতে ডিজিটাল হচ্ছে এবং সেটা অনেক ভালো। লাইক অন্যান্য বড় বড় কান্ট্রি থেকে আমরা এখন অনেক জিনিসে আগে, যেমন ইউপিআই, আধার এনেবলড পেমেন্ট সিস্টেম, এগুলো ইউপিআই তো বিদেশে অনেক দেশে নেই, তো কোথাও নেই। এই ইউপিআই এবং আধার এনেবলড পেমেন্ট সিস্টেম ওটা ইন্ডিয়াতেই আছে শুধু, যেগুলো এখন যাচ্ছে বাইরা। তো সেই দিক দিয়ে আমরা টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে আছি, কিন্তু অ্যাওয়ারনেস এর দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি, কারণ আমরা মানে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনবহুল দেশ। তো আমাদের মিশন হচ্ছে গিয়ে আমরা এইভাবে সব ছোট ছোট জায়গায় আমরা অ্যাওয়ারনেস ভিডিও বা সেশন বা ট্রেনিং নেব, এবং বড় বড় শহরে পুলিশ ডিপার্টমেন্টের সাথে মিলে আমরা এরকম সেশন করে যাচ্ছি। তো যত যত টেকনোলজির অগ্রগতি হবে, সাথে সাথে হ্যাকাররাও উন্নত হবে। তো আমাদেরকে এরকম একটা বানাতে হবে প্রতিষ্ঠান বা লোককে অ্যাওয়্যার করতে হবে, যাতে ওরা ভিকটিম না বনে যায়। আমার যেটা ধারণা, জানি না আপনি আমার সঙ্গে সহমত হবেন কিনা না, চোর ধরতে হলে চোরের মতো মানসিকতা রাখতে হয়। কারেক্ট, এক্স্যাক্টলি, ঠিক। আমরা যাতে ফাঁসি না, তাই জন্য আমাদেরকে মোবাইল সম্পর্কে আরো বেশি অবগত হওয়া প্রয়োজন। আমরা মোবাইল কিনি, মনে করুন একটা নতুন মোবাইল এসছে বাজারে, আমরা প্রাথমিক কি দেখি, র্যাম কত আর রম কত, এক্স্যাক্টলি কনফিগারেশনে কি আছে অতটুকু দেখি, কিন্তু তারপর যে ইউজিং সিস্টেম বা অ্যাক্সেসরিজ ব্যাপারগুলো আমরা ততটা জানি না। আমরা যতটুকু এই বিষয়ে বেশি জানার চেষ্টা করব, ততটুকু আমাদের নলেজ বাড়বে, সম্ভবত আমরা ভবিষ্যতে আমাদের বড় বিপদ থেকে বাঁচানো যাবে। আচ্ছা, গেল এক কথা। এখন কথা হচ্ছে গিয়ে ক্রিমিনাল যারা আছে, আমি একটা অনুষ্ঠান দেখেছিলাম শামস তাইর খানের ক্রাইম তক,
আজ তকের একটা অনুষ্ঠান চলে, এখানে শামস্তাই খান খুব নামকরা ভারতবর্ষের একজন সাংবাদিক, উনি ক্রাইম গুলাকে ডিটেক্ট করেন বা অ্যানালাইসিস করেন। দেখা গেছে এই যে এই ক্রাইম করতে গিয়ে একজন মানুষ তার ওয়াইফকে খুন করবে, লাস্টটা কি করবে, গুগলে সার্চ করছে হাউ টু কিল মাই ওয়াইফ, সেখান থেকে আইডিয়া নিচ্ছে, আইডিয়া নিয়ে এই যে করছে, মানে ওয়াইফটাকে মানে কিল করলো, তারপর পুলিশ রেকর্ডে গিয়ে তারপর পরবর্তীতে এইগুলা জিনিস জানা যাচ্ছে যে মানুষ গুগলকেও ক্রাইম করতে গিয়ে গুগলকেও ব্যবহার করছে। এক্ষেত্রে আপনি যদি একটু আলোকপাত করেন যে গুগলটাকেও, যে গুগল সার্চ ইঞ্জিন যেটাকে বলে, এখানেও আমাদের মানসিকতা ফুটে ওঠে যে কে কি সার্চ করছে। এই ব্যাপারে যদি একটু আলোকপাত করতে পারেন, বা আপনার মানে কি মনে হয় গুগল ব্যাপারে, গুগলে মানুষের ক্রিমিনাল মেন্টালিটি যেগুলো আছে, এই ক্রিমিনাল মেন্টালিটিতে গুগলের সঙ্গে আমরা যদি সার্চ করি, সার্চ ইঞ্জিনে গিয়ে দেখাই পার্টিকুলার প্রত্যেক মানুষের যে সে মানুষটার মানসিকতা কি বোঝা যায়, যে কোনো মানুষের। কারেক্ট। তো শুধু গুগল নয়, আমি এখানে আমার এক্সপিরিয়েন্স থেকে আরেকটু জিনিস তুলে ধরবো। বাজারে অনেক ধরনের টুলস সফটওয়্যারস আছে যেগুলো ভালোর জন্য বানানো হয়েছিল, কিন্তু ক্রিমিনালরা সেই সেম জিনিসটাকে খারাপের জন্য ইউজ করছে। একটা মানে এক্সাম্পল দিই, যেমন বন্দুক বা ফায়ার আর্মস, যেগুলো বানানো হয়েছে লোকের প্রোটেকশনের জন্য, কিন্তু চোররা ডাকাতরাও তো সেই সেম বন্দুকটা ইউজ করে ডাকাতি করে যাচ্ছে। তো ওইভাবেই গুগল সার্চ ইঞ্জিনটা যদি কেউ ভালোর জন্য ইউজ করে, লাইক এডুকেশনাল পারপাস, অনেক ভালো জিনিস। এরকম অনেকগুলো টুলস আছে যেগুলো আমরাও ইউজ করি, যেমন নেটওয়ার্ক ডিটেকশন, নেটওয়ার্ক ট্রাফিক মনিটরিং, অনেক ধরনের টুল আছে টেকনোলজিতে, কিন্তু সেম টুলগুলো ইউজ করে হ্যাকাররা হ্যাকিং করে যাচ্ছে। তো আমাদেরকে এইসব জিনিসে একটু এথিক্যাল থিঙ্কিং করতে হবে এবং অ্যাওয়্যার থাকতে হবে। প্লাস ডিটেকশন মেকানিজমও আছে, যদি কেউ এইভাবে কিছু সার্চ করছে বা এবিউজ করছে সিস্টেমগুলোকে, ওইটাকে ধরার জন্য মেকানিজম আছে। তো কিছু ক্রাইম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমরা বুঝতে পারছি না বা ধরতে পারছি না। তো ক্রাইম হয়ে গেলে, সাইবার ক্রাইম হোক আর নর্মাল ক্রাইমই হোক, যারাই আছে যেমন সাইবার ওয়ারিয়ার্স, পুলিশ বা সাইবার ক্রাইম ওয়ারিয়ার্স আমাদের মতো, আমরা গিয়ে ওইটা ইনভেস্টিগেট করলে আমরা ধরতে পারবো। এখন তো দেখা যাচ্ছে যে মানে গেম যেটাকে বলে, বাচ্চাদের গেম খুব পছন্দ, গেমের মাধ্যমে কিন্তু ক্রাইম হচ্ছে। আর আগে গেম যেমন তো একটা খেলা লুডোটাই এখন লুডোর মাধ্যমে চ্যাটিং, লুডোর মাধ্যমে ভিডিও কলিং হচ্ছে, যে খেলাটাকে সেকেন্ডারি বানানো হচ্ছে, অথচ অ্যাপসটা খেলা। এভাবেও জিনিস দেখা যাচ্ছে কিন্তু এখনো। এইসব জিনিসগুলা থেকে কিভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদের বাঁচানো যায়? তো যেমন কিছুদিন আগে, 1-2 বছর আগে, আমাদের সরকার কি করেছিল যে অনেকগুলো অ্যাপকে ব্যান করে দিয়েছিল, লাইক পাবজি মোবাইল আর অনেকগুলো গেম, টিকটক, এরকমের গেম। তো শুধু এটা না, যেমন চ্যাটিং ফিচার বা গেমের থ্রুতেও ম্যালওয়্যার বলে একটা জিনিস আছে, যেমন ম্যালিশিয়াস সফটওয়্যার, যেগুলো কি হয়, নতুন একটা গেম বানিয়ে দিল কোনো একটা হ্যাকিং গ্রুপ, মানে স্পন্সার্ড গ্রুপ, ওরা ওই গেমের মধ্যেই ঢুকিয়ে দেবে অনেকগুলো ইনস্ট্রাকশনস। তো ওই গেমগুলো যখন বাচ্চারা ইনস্টল করবে ওদের প্যারেন্টস এর মোবাইলে, স্পাইং টাইপের কাজ হবে। তো এটা কি করবে, আপনার ফোনকে রিমোটলি মেসেজ রিড করতে পারবে, আপনার ফোনের ক্যামেরা, মাইক্রোফোন সব অন করে দিতে পারবে। এইভাবে স্পাই করে তারপর ওরা আপনাকে র্যানসাম চাইবে, মানে যার ফোনে এগুলো ঢুকে গেছে। তো এইসবের জন্য অ্যাওয়ারনেস হলো, বাচ্চাদেরকে আমরা অবাধে ফোন দেওয়া ঠিক নয়, আমরা মনিটর করতে হবে যে আমাদের বাচ্চারা কি করছে। এবং শুধু বাচ্চা নয়, ইভেন আমরাও হয়তো চ্যাটিং করছি, করার সময় আমরা কোন লিঙ্কে ক্লিক করছি বা কি করছি, বা ক্যামেরা অন। তো আমরা কি করি, যেমন আমার ল্যাপটপে যদি দেখেন, আমার ক্যামেরা স্লাইডার আছে, মানে আমার ক্যামেরাটা বন্ধ থাকে। অনলি যখন আমি কোনো জরুরি কথাবার্তা বলি বা আমার অ্যাওয়ারনেসে আমি ভিডিও বানাই, তখন আমি স্লাইডারটা ওপেন করি। তো যদিও আমার সিস্টেমও যদি হ্যাক হয়ে যায়, কেউ আমার ক্যামেরাটা রিমোটলি ওপেন করে, তাহলে ও রেকর্ডিং করতে পারবে না, কারণ স্লাইডারটা বন্ধ। তো এইভাবে কিছু কিছু আছে যেমন উত্তম উপায়, যেগুলো ফলো করলে আমরা সেফ থাকবো। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে সবাই বলে যে আননোন সোর্স থেকে কিছু ডাউনলোড করা ঠিক না, কিন্তু আবার কেউ বলে যে প্লে স্টোর যেটা আছে, প্রত্যেকের মোবাইলে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যেগুলো লিঙ্কগুলো দেওয়া থাকে বা অ্যাপস গুলো থাকে, সেগুলো মানে জাঙ্ক ফিড থাকে, কথাটা কি ঠিক? না না,
তো পুরোপুরি ঠিক না। যেমন প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যেগুলো ওইলা ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাপগুলো ওখানে অ্যাভেলেবল করা হয় বা ডিপ্লয় করা হয়। এখন ধরে নিন কোনো একটা হ্যাকার ওই কোম্পানির যে আপলোড সার্ভারটাকেই হ্যাক করে ওখানে তার মালওয়্যার গুলো লুকিয়ে রেখে দিয়েছে, বা অ্যাকচুয়াল অ্যাপ গুলোকে মডিফাই করে রেখে চেঞ্জ করে দিয়ে একটু বাজে রকম বানিয়ে রেখে দিয়েছে, যেগুলো স্পাই হিসাবে কাজ করবে। এখন অ্যাকচুয়াল কোম্পানি যে অ্যাপটাকে বানিয়েছে তারা জেনুইন, তারা যে অ্যাপটা রিভিউয়ের মাধ্যমে গুগল প্লে স্টোর বা অ্যাপলের স্টোরে দিয়েছে ওইটাও জেনুইন প্রসেস, কিন্তু মধ্যেখানে কোনো একটা হ্যাকিং গ্রুপ এসে ওই অ্যাপটাকেই চেঞ্জ করে দিয়েছে। তাহলে এটা ঠিক নয় যে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করলেই জিনিসটা ভালো, কিন্তু আমাদেরকে রিভিউ দেখতে হবে পুরো সেই জন্য একটা ভালো উপায় হচ্ছে কি আমাদের ফোন বা সিস্টেম গুলোকে সবসময় সিকিউরিটি আপডেট এবং প্যাচ ইনস্টল করে রাখতে হবে প্রোভাইডারের কাছ থেকে। এগুলো কি হয়, ডিটেকশন, ইনবিল্ট ডিটেকশন মেকানিজম থাকে। যদি কোনো ম্যালিশিয়াস সফটওয়্যার বা কোনো বাজে ভাইরাস কিছু আমাদের ফোনে বা ল্যাপটপে বা সিস্টেমে ঢুকে যায় বা কাজ করতে থাকে, ওইগুলোকে ডিটেক্ট করে প্রোটেক্ট করবে আমাদেরকে। সেই জন্য নট অনলি ডাউনলোড ফ্রম ট্রাস্টেড সোর্স, আমাদেরকে ভিজিল্যান্ট থাকতে হবে যে আমাদের ডিভাইস স্লো হয়ে যাচ্ছে কিনা, আমাদের ডিভাইস থেকে আননেসেসারি কিছু যাচ্ছে কিনা বাইরে। তো ওই জন্য আমাদেরকে অ্যান্টিভাইরাস, ভালো প্রোটেকশন মেকানিজমও ফলো করতে হবে। অ্যান্টিভাইরাস যেমন, আবার অ্যান্টিভাইরাসের ব্যাপারটা আমি বলছি, যেমন মানে ক্লিন অ্যাপস, এগুলো অ্যান্টিভাইরাস থাকে প্লে স্টোরে বা অ্যাপ স্টোরসে। তো এইগুলোতে মানে কতটুকু আমাদের মোবাইল সেফ, যেগুলো ডাউনলোড করে যদি আমি প্রসেসিং এ ইউজ করি? তাহলে ফ্রি অ্যান্টিভাইরাস যেগুলো, ওগুলো অত বেশি এফেক্টিভ থাকে না। তো আমাদেরকে কোনো ভালো ব্র্যান্ডের, ভালো রেপুটেড অর্গানাইজেশনের যেগুলো অ্যান্টিভাইরাস, একটু টাকা পে করতে হবে। সবাই আমরা জানি যে সস্তার মাল বস্তা, তো সেই রকমই যদি ফ্রি অ্যাপ গুলো ইনস্টল করি ওইগুলোতে পুরো প্রোটেকশন দেবে না। সেজন্য আমাদেরকে একটা রেপুটেড কোম্পানির ভালো অ্যান্টিভাইরাস এবং সফটওয়্যার কিনে ইনস্টল করে রাখলে তাহলে আমরা একটু বেশি সেফ থাকবো। এখন আসছি একটা প্রশ্ন, এটা আমার এথিক বলছে এই প্রশ্নটা করার জন্য, যেহেতু আপনি এথিক্যাল হ্যাকার। আমরা সত্যি বলতে কি, যে মোবাইল টেকনোলজি দিয়ে যত এগোচ্ছি, আমরা মানসিকতা বা মনের যে সেই সারল্য ভাব বা মানুষের মানসিকতা কত কি পিছচ্ছে? আমরা কি যান্ত্রিক হচ্ছি, মানসিক থেকে মানুষ থেকে যন্ত্র হয়ে যাচ্ছি না? আপনার কেমন, কি মনে হয়? হ্যাঁ, সেটা একটা স্যাড রিয়েলিটি। যখন আমি দেখি, এখন আমি একটু আপনার কথা ইমোশনাল হয়ে গেলাম। আমি যখন ইঞ্জিনিয়ারিং করেছিলাম আজ থেকে 15 বছর বা 12 বছর আগে, ওই সময় যখন আমরা কলেজের ক্লাস শেষ হওয়ার পর সবাই খেলতে চলে যেতাম। আমাদের ছোটবেলায় আমরা খেলতে যেতাম স্কুল শেষ হওয়ার পর। কিন্তু আজকাল এত টেকনোলজি উন্নত হয়ে গেছে, আসার সাথে সাথে সবাই মোবাইলেই ব্যস্ত। মানে ঘরের মধ্যে খাওয়ার টেবিলে বসেও বাবা মারা নিজেদের মোবাইলে ব্যস্ত, বাচ্চারা ওদের ফোনে গেম নিয়ে ব্যস্ত। তো সেটা একটা স্যাড রিয়েলিটি যে আমরা ধীরে ধীরে অ্যাকচুয়ালি হিউম্যান অ্যাটাচমেন্টটা থেকে সরে যাচ্ছি। এবং এইটাই হচ্ছে আরেকটা রিজন যে ক্রিমিনাল গুলো ওইখানে এসে, মানে দূরত্বটা মানুষের মধ্যে, ইমোশনাল দূরত্বটা বাড়ছে এবং ক্রিমিনালরা এসে ওখানে ঢুকে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো সেটাই একটা ভালো কোয়েশ্চেন করেছেন, কিন্তু ওইটা আমাদেরকে একটু আমাদের নেক্সট প্রজন্মকে যাতে আমরা ভালো করে গড়ে তুলতে পারি, আবার মানে মানুষের টাচে আনতে পারি, সেটাই আমাদের করণীয়। মানে মোবাইল কম্পিউটার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা। মানে সেটা জীবনের সর্বক্ষেত্রে ইউজ না করাই বেটার। আমরা ইমোশন থেকে সরে যাচ্ছি, সত্যি কথা যেটা আপনি বললেন, যেটা আমরা মানসিক দূরত্ব দিন দিন বাড়ছে আমাদের ফ্যামিলিতে। আজ বাবার জন্য সময় নেই, মার জন্য সময় নেই, ছেলে থাকে এখানে এক জায়গায়, বাবা থাকে আরেক জায়গায়, অথচ যে জিনিসটা কমন জিনিস সবার সঙ্গে আছে সেটা হলো মোবাইল। তো এই জিনিসটাও আমাদের খেয়াল করতে হবে। আপনার সঙ্গে কথা বলে আমার বেশ ভালো লাগছে, আরো কিছু জানার কথা। আচ্ছা, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর আমাদের নর্থ ইস্টার্ন রিজন থেকে আরো বেশি ডেভেলপড। তো এখানে আমাদের কি কি অভাব, যেটা আপনারা হায়দ্রাবাদে থেকে অনুভব করেন, যেটা আমাদের এখানে কি কি অভাব? যেমন গুয়াহাটি, শিলচরের মতো শহরে কি অভাব, যেটা হায়দ্রাবাদে বসে আপনি বলেন আমাদের হায়দ্রাবাদে তো এই আছে, আমাদের শিলচরে এই নেই, আমাদের ত্রিপুরাতে এই নেই, আমাদের গুয়াহাটিতে এই নেই। হ্যাঁ, তো হায়দ্রাবাদে টেকনোলজি ব্যাপারে বলছি। আপনি টেকনোলজি বা ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ বড় শহরগুলো অনেক ভালো। যেমন হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর হলো ইন্ডিয়ার আইটি হাবস,
ওখানে কি হয়, যেমন ফাস্ট ইন্টারনেট, অনেকগুলো জব অপরচুনিটিস, আইটি সেক্টর, অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজেস বা এমনিতে নর্মাল কলেজেস আছে। আমাদের এখানে সেইগুলো নেই। যেমন আমি এখানে এনআইটি শিলচরে গিয়েছিলাম, বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজেও গিয়েছিলাম। বড় কোম্পানিগুলো এখানে আসে না প্লেসমেন্টের জন্য, কিন্তু সেই জায়গায় যদি কেউ হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়ারিং করে, কলেজে থাকাকালীনই সবার জব হয়ে যায়, প্লেসমেন্ট পেয়ে যায় ওরা। কিন্তু আমরা ওইসব জিনিসে একটু পিছিয়ে আছি। ফাস্ট ইন্টারনেট, ব্রডব্যান্ড কানেকশন এখানে এখনো অভাব। যেমন আমার বাড়ি যেখানে কদমতলা ত্রিপুরা, সেখানে এখনো ব্রডব্যান্ড নেই। তো ব্রডব্যান্ডও নেই, মোবাইলের নেটওয়ার্কও ভালো করে পাওয়া যায় না। সেই জন্য যখন লাস্ট 2 বছর ধরে যখন কোভিড লকডাউন চলছিল, পুরো বড় বড় সিটিগুলোতে সবাই ওয়ার্ক ফ্রম হোম করছিল, আমারও ওয়ার্ক ফ্রম হোম ছিল, আমি আরামসে বাড়িতে এসে থাকতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় যে এখানে ইন্টারনেট না থাকার জন্য আমাকেও হায়দ্রাবাদেই বসে থাকতে হয়। তো এইসব জিনিসে একটু আমরা পিছিয়ে আছি, কিন্তু মানুষের মধ্যে মিল, কথাবার্তা, সেগুলো আমাদের এখানে ভালো, নর্থ ইস্টে বা আমাদের এইসব গ্রামাঞ্চলে ভালো। আমরা একদিকে পিছিয়ে আছি, একদিকে এগিয়ে আছি। হ্যাঁ, তো এইসব জিনিস বড় সিটিগুলোতে নেই। ওখানে সবাই খুব বেশি বিজি, সবাই অফিস যাচ্ছে, ঘরে আসছে, সোশ্যাল লাইফটা একটু কম ওখানে। কিন্তু এখানে আমরা যেমন বেরোলে পাশের বাড়ি কি হচ্ছে আমরা জানি, ওদের সুখে দুঃখে আমরা গিয়ে মিশতে পারছি, কিন্তু ওইসব জিনিস বড় সিটিতে একটু কম। যাই হোক, আপনি সাইবার সিকিউরিটি নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন থেকে, তো তারপরেও আপনার মনের মধ্যে একটা মানুষ, ভালো মানুষ, সরল মানুষ লুকিয়ে আছে। ধন্যবাদ। যা আমরা কথাবার্তায় বুঝতে পারলাম যে আপনিও চাইছেন যে আমরা যান্ত্রিক না হয়ে মানবীয় হই। এটাই তো। তো অনেক কথা জানলাম। আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি সচেতনতামূলক বা অ্যাওয়ারনেস মূলক কিছু যদি বলতে পারেন, কিছু যদি সাজেশন থাকে দিয়ে দিন। হ্যাঁ, তো আমি বলতে চাইবো যে সাইবার ক্রাইম বা যে রিসেন্ট যেটা ট্রেন্ড চলছে, ওইটা থেকে বাঁচার কিছু উপায় বলে দিতে চাই। যেমন প্রথম জিনিসটা বলতে চাইবো যে নিজের সেন্সিটিভ জিনিস, যেমন পাসওয়ার্ড, ইউজার নেম, ডেবিট কার্ড নাম্বার বা ইভেন ফোন নাম্বার, ওইগুলো কারোর সাথে শেয়ার করবেন না। ইভেন নিজের ফ্যামিলি মেম্বারদের সাথেও না, কারণ একজনের কাছ থেকে আরেকজন ওটা লিক হয়ে গেলে সেটা একটা প্রবলেম। আরেকটা বলতে চাইবো যে কোনো জায়গায় আমরা যখন ইউজার ক্রিয়েট করি, যেমন সোশ্যাল মিডিয়া, ব্যাংক, পাসওয়ার্ড গুলো যাতে স্ট্রং হয়। নিজেদের ডেট অফ বার্থ বা নিজের নাম ওইগুলো কখনোই পাসওয়ার্ডে রাখবেন না, যেটা ইজিলি হ্যাকাররা বা ক্রিমিনালরা গেস করে নেবে। তো কিছু স্ট্রং পাসওয়ার্ড, আনপ্রেডিক্টেবল পাসওয়ার্ড রাখতে হবে, এবং ডিফারেন্ট প্ল্যাটফর্মে ডিফারেন্ট পাসওয়ার্ড। এটা কেন, যদি আমি সেম পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করি, একটা পাসওয়ার্ড আমার লিক হয়ে গেলে সব অ্যাকাউন্ট আমার কম্প্রোমাইজ হয়ে যাবে। সেজন্য সব অ্যাকাউন্টে ডিফারেন্ট জায়গায় আলাদা আলাদা পাসওয়ার্ড রাখতে হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, যেমন আমাদের মোবাইল, যেটাতে আমরা ব্যাংকিংও করে যাচ্ছি, সাথে সাথে আমাদের ছোট ছোট ছেলেরা বা বাচ্চা কাচ্চারা গেমও খেলছে। তো ওইটা আমরা তো কন্ট্রোল করব, আমাদের বাচ্চারা কি ইউজ করছে, কিন্তু সঙ্গে আমি আরেকটা সাজেশন দিতে চাই যে ব্যাংকিং এর জন্য একটা আলাদা ফোন ইউজ করার জন্য, বা কোনো নতুন ফোনে এখন অপশন এসে গেছে যে একটা সেপারেট ইউজার ক্রিয়েট করা যায়। তো ব্যাংকিং এর জন্য বা ফিনান্সিয়াল ট্রানজাকশন করার জন্য একটা সেপারেট অ্যাকাউন্ট, এন্ড পার্সোনাল ইউজেজের জন্য একটা সেপারেট অ্যাকাউন্ট ইউজ করতে, সেটা হবে আমার একটা সাজেশন। নেক্সট হলো, যখন আমরা ইন্টারনেটে কিছু ইউজ করছি আমরা নিজেরা, যেমন ইউটিউবে ভিডিও দেখছি বা কোনো নিউজ চ্যানেলে নিউজ দেখছি, ওখানে অনেকগুলো অ্যাড এসে যাচ্ছে, এদিকে অ্যাড ওইদিকে অ্যাড, কারণ অ্যাড দিয়ে রেভিনিউ জেনারেট হয়। কিন্তু ওই অ্যাডের মধ্যে কে অ্যাড দিচ্ছে, কোনো সাইবার ক্রিমিনালও অ্যাড দিতে পারে। অ্যাডের মাধ্যমে সে ওই অ্যাডের মধ্যেই কিছু একটা হ্যাকিং এর জিনিস বা কিছু একটা আনওয়ান্টেড জিনিস লুকিয়ে রাখবে, যেটা ক্লিক করলে ইউজাররা এফেক্টেড হয়ে যাবে। তো আমরা যখন কিছুই ইন্টারনেটে সার্চ করছি, তো আমরা ভিজিল্যান্ট থাকতে হবে, যে কোনো আননোন লিঙ্ক থেকে কিছু ডাউনলোড না করা, কোনো মেইল বা হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আসলে যদি ওটা অজানা লোকের কাছ থেকে আসে, ওটাতে ক্লিক না করা, আননেসেসারি ইমেজেস বা কিছু মানে ইমোশনাল হয়ে গিয়ে জিনিস ফরওয়ার্ড না করা, কারণ আমার থ্রুতে অন্য কেউ এফেক্ট হয়ে যেতে পারে, সেই জন্য আননেসেসারি জিনিসগুলো ফরওয়ার্ড না করা। তারপর যখন আমরা ট্রাভেল করি, যেমন এয়ারপোর্ট বা কোনো ক্যাফেতে বা রেস্টুরেন্টে যাই, ওখানে ফ্রি ওয়াইফাই পাওয়া যায়। কখনোই ওইসব ফ্রি ওয়াইফাই কানেক্ট করা ঠিক নয়, কারণ আমার কাছে ডেমো আছে। আমি যখন যাই কলেজে ডেমো দিতে বা সেশন নিতে, তখন আমি একটা অ্যাটাক দেখাই যে আমি যদি ওয়াইফাইটা হোস্ট করি, যেমন এখানে যদি আমি আমার ল্যাপটপে একটা ওয়াইফাই হোস্ট করে রাখি,
আপনারা যদি ওইটাতে কানেক্ট করেন, আপনি যা কিছু করবেন আপনার সব আমি এখানে দেখতে পারবো, আমার কাছে টুল আছে ওই রকমের। তো হ্যাকাররা ওই রকমের যদি কিছু একটা ওয়াইফাই হটস্পট বানিয়ে রাখে, যারা যারা ওইটাতে কানেক্ট করবে, ব্যাংকিং করবে বা যাই করবে, ও দেখতে পারবে সবকিছু। সেজন্য এটা আরেকটা বেস্ট প্র্যাকটিস হলো যে কোনো ওখানে পাবলিক ওয়াইফাইতে কানেক্ট না করা, নিজের ফোনের ডেটা দিয়েই কাজ করা। এবং লাস্ট যেটা আপনি বলেছিলেন যে আননোন সোর্স থেকে অ্যাপ না ডাউনলোড করা, ইনস্টল না করা, সেটাও একটা বেস্ট প্র্যাকটিস। তো এগুলো হয়ে গেল বেস্ট প্র্যাকটিস। এখন আমি যত আমাদের অভিভাবক আছেন আমাদের এই এরিয়ায়, বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা টেকনিক্যাল স্টাডিজ করছেন বা এমনিতেই স্টাডিজ করছেন অন্য ব্রাঞ্চে, তাদের জন্য একটা সাজেশন হলো যে সাইবার সিকিউরিটি ফিল্ডটা এখন খুবই ভালো একটা জব অপরচুনিটি আছে এটা। কারণ সব মানে ছোট বড় সব কোম্পানি, প্রাইভেট কোম্পানিগুলোর সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি টিম আছে। গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন দিল্লি পুলিশ বা সব স্টেটের পুলিশের সাইবার ক্রাইম সেল আছে, ওখানে সাইবার ফরেন্সিক্স টিম আছে যারা স্টুডেন্টদের থেকে ইন্টার্ন নিয়ে তারপর ওদের মানে ওইসব ইনভেস্টিগেট করে করে ওদের প্রমোশন হয়। আমার অনেক ফ্রেন্ডও আছে এরকম সেম প্রফেশনে। তারপরে আসছি যেমন ল এনফোর্সমেন্ট, লয়ার, জাজেস, সাইবার ক্রাইম হচ্ছে তো সাইবার ক্রাইমের জন্য ল আছে, তো ওইগুলোর জন্য অনেক স্কোপ আছে। শুধু যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেই যে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার বনবে বা ওইরকম কিছু না, যে কোনো ব্রাঞ্চ থেকে গিয়ে কন্ট্রিবিউট করা যায়। তো এটা একটা অনেক ভালো জব অপরচুনিটি, হাইলি রিওয়ার্ডিং অ্যান্ড রেপুটেড জব। তো আমি এটাও বলতে চাইবো সব অভিভাবকদের যে নিজেদের ছেলে মেয়েদের প্রথমে অ্যাওয়্যার করুন, নিজে অ্যাওয়্যার হন, এবং এই প্রফেশনে যদি নিজের ছেলে মেয়েদেরকে পাঠাতে পারেন তো তারা মানে সোসাইটির জন্য একটা ভালো কাজ করতে পারবে, যেটা আমরা করে যাচ্ছি এবং চেষ্টা করছি যে সবাই এই জিনিসে অ্যাওয়্যার হোক এবং আমাদের সমাজটা একটা সাইবার ক্রাইম ফ্রি হয়ে যাক। অনেক অনেক ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে এত মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। আশা করি দর্শকরা সত্যি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, এমনকি আপনারা হয়তো কিছুটা হলেও অ্যাওয়্যার হবেন, এই আশা রেখে আজকের মতো এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। সারোয়ার জানকে আমি আমার নববার্তা টুডের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটা শেষ করছি। নমস্কার। নমস্কার।